আগের এপিসোডে আমরা দেখেছিলাম ডক্টর একাডেমিতে সিলেক্টেড হয়ে গিয়েছিল। সেই রাতে রিও বরাবরের মতো সেই লোকটির সাথে দেখা করতে গেল, যেখানে সেই লোকটি অভিনন্দন জানিয়ে বলল, অভিনন্দন, তুমি এখন একাডেমির আসল সদস্য হয়ে গেছো। কিন্তু আমার কাছে একটা বড় খবর আছে। আমরা জানতে পেরেছি যে ডিমন কিং ডক্টর নামের কোন এক ছেলের ভিতরে আছে। এই কথা শুনে রিও অবাক হয়ে গেল। সে ভাবলো যে আরে এটা কিভাবে হতে পারে। তারপর সে বলল, আমি জানি ওকে, এখনই ওকে খুঁজে বের করব। কিন্তু লোকটি তাকে থামিয়ে দিয়ে বলল, না না, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। ড্রাগন কিংকে মুক্ত করার আগে আমাদের কিয়ন শহরে লুকানো জাদুকরী টুকরোটি খুঁজে বের করতে হবে। আমি বাকি লোকদের পাঠিয়েছি সেটি খুঁজতে। এখন শুধু তোমার কাজ হলো ডক্টরকে রক্ষা করা। পরের দিন ডক্টর এবং জিফেন একাডেমির দিকে যাচ্ছিল। তখনই তাদের প্রশিক্ষক তাদের থামিয়ে বলেন, এই ধাপে তোমরা তিনটি প্রধান জিনিস শিখবে। প্রথমত, ভেষজ ওষুধ অর্থাৎ গাছগাছালির ওষুধ, আর দ্বিতীয়ত ব্যাপক প্রশিক্ষণ এবং জাদুর কিছু প্রাথমিক তথ্য। আর আমি হলাম তোমাদের ভেষজ ওষুধের শিক্ষক। এখন এর সাথে সে তাদের জ্ঞান দিতে শুরু করলো। আমি তোমাদের মধ্যে থেকে একজনকে গ্রুপ লিডার হিসেবে বেছে নেব। এর মধ্যে লিন নামের একজন শিক্ষার্থী হাত তুললো এবং বলল, স্যার, আমি লিডার হতে চাই। প্রশিক্ষক বললেন, খুব ভালো, এখন থেকে তুমি সবার দায়িত্বে। এখন নিজের ইউডেডিমন অস্ত্র নির্বাচন করতে চলো। এরপর সবাই প্রশিক্ষকের পেছনে পেছনে চলতে লাগলো। তিনি তাদের একটি গেট পর্যন্ত নিয়ে গেলেন, যা অন্য কোনো জায়গায় নিয়ে যায়। এখন প্রশিক্ষক বললেন, এই দ্বীপগুলোতে অস্ত্র রাখা আছে, প্রত্যেকে নিজের শক্তির রং অনুযায়ী সেই দ্বীপে যাবে। তোমাদের নির্বাচন তোমাদের ভাগ্যের উপর নির্ভর করবে, কিন্তু সঠিক অস্ত্র তোমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি উপকারী হবে। তারপর তিনি দরজাগুলো খুলে দিলেন আর সবাইকে তাদের রঙের দ্বীপের দিকে যেতে বললেন। এবার সবাই নিজের নিজের দ্বীপের দিকে চলে গেল, কিন্তু আমাদের ডক্টরের রং তো সেটা কোনো রঙই ছিল না। এবার যে সে ভেতরে গেল, সে কোন একটি আলাদা দ্বীপে পৌঁছে গেল, যেখানে চারিদিকে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, শুধু একটি পুরনো ঘর ছিল। সে ভাবলো, আরে রংহীন তো সবচেয়ে শক্তিশালী বলছিল, তাহলে আমি এমন নির্জন জায়গায় কেন এলাম। যেই সে নিচে তাকালো, কিছু ছোট ছোট শিখা নাচছিল। সে তাদের দেখতে থাকলো এবং দেখলো যে তারা নিজেদের মধ্যে মারামারি করছে। এবার ডক্টর তাদের থামালো আর বলল, দেখো, তোমরা ভুল পদ্ধতিতে খেলছো। তারপর সে তাদের কিছু টিপস দিল। এখন তার টিপস দিয়ে পরের দলটি তো জিতে গেল আর সবাই আনন্দ করলো। তারপর তারা পেছনে তাকালো আর ডক্টরকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এখন একজন জিজ্ঞেস করলো, আরে তুমি কে? এতে ডক্টর বলল, আমি এখানকার একজন নতুন শিক্ষার্থী, নিজের এমন অস্ত্র নিতে এসেছিলাম, কিন্তু তোমরা রাস্তায় পেয়ে গেলে, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে নি। এখন এই কথা শুনে একটি শিখা বলল, আমি এর মধ্যে কোনো স্পিরিচুয়াল এনার্জি দেখতে পাচ্ছি না। তখন আরেকটি সঙ্গে সঙ্গে বলে উঠলো, তুমি কি সত্যি রংহীন? আসলে আমরা এই দ্বীপের অভিভাবক আত্মা। এখানে অনেক সময় পর কেউ এসেছে। শেষবার কেউ ফান নামের একজন এসেছিল। এতে ডক্টর বলল, আমার সেই অস্ত্রই চাই যা ফানের কাছে ছিল। ঠিক আছে, একটি চুক্তি করা যাক। তুমি যদি আমাদের খেলায় হারিয়ে দাও, তাহলে আমরা তোমাকে সেই অস্ত্র দেব। তো ডক্টর উত্তর দিল, একদম, আমি তো ছোটবেলা থেকে এই খেলাটা খেলছি, চলো শুরু করি। অন্যদিকে বাকি শিক্ষার্থীরা তাদের অস্ত্র সংগ্রহ করছিল। এদিকে ডক্টর কোনো মতে সেই শিখাগুলোকে হারিয়ে দিল। তারপর একটি শিক্ষা তাকে কিছু ছোট একটা শিখা দিল আর বলল, এদের মধ্যে থেকে কোনো একটি বেছে নাও। যার উপর ডক্টর বলল, আমি জানি না এদের মধ্যে কি আছে, যে কোনো একটি বেছে নাও, সেটাই তোমার অস্ত্র হবে। এই কথা শুনে ডক্টর কিছুক্ষণ ভাবলো আর তারপর একটি শিখা বেছে নিল। আর সে শিখার মধ্যে সে আসলে একটি কাঠের টুকরো পেল, যেটি দেখে বাকি সব শিক্ষার্থীরা তার উপর হাসতে লাগলো। তখন প্রশিক্ষক বললেন, কোনো ব্যাপার না, এখন সবাই নিজের নিজের ঘরে যাও। চলো চলো, যাও যাও, বেরো এখান থেকে। ডক্টর সেই কাঠের টুকরোটি নিয়ে নিজের ঘরে চলে গেল আর বলল, আমি সব দিক থেকে এটিকে পরীক্ষা করলাম, এটা তো শুধু একটা কাঠের টুকরোই, কিন্তু যখন আমি এটাকে বেছে নিয়েছিলাম, তখন সে প্রাণীগুলোর মুখ দুঃখিত হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ কিছু জিনিস পড়ার আওয়াজ হলো আর সবাই চমকে গেল। আসলে কিছু চোর ভিতরে ঢুকেছিল। আর যেই ডক্টর উপরে তাকালো, তখন দুজন চোর তার সামনে দাঁড়িয়ে ছিল। কোনো আওয়াজ করবি না, চুপচাপ নিজের ইউডেডিমন অস্ত্র দিয়ে দে। সেই সময় সেই দুজন লোক যারা ডিমন কিংকে খুঁজছিল আরেকজন শিক্ষার্থীর কাছে গেল আর তাদের অস্ত্র নেওয়ার চেষ্টা করলো। যখন তারা ডক্টরের কাছ থেকে অস্ত্র নিতে গেল, তখন দেখলো যে এটা শুধু একটা কাঠ, তাই তারা ওটা ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন শিক্ষক সব শিক্ষার্থীদের একত্রিত করলেন আর বললেন, গতকাল তোমরা সবাই দ্বীপ থেকে নিজেদের অস্ত্র বেছে নিয়েছিলে, তাই না? সবাই হ্যাঁ বলল, হ্যাঁ বেছে নিয়েছিলাম। আজ আমরা শিখবো সেই অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এখন সবাই চলো, নিজেদের অস্ত্র বের করো, যাতে আমরা প্রশিক্ষণ শুরু করতে পারি। এখন এই কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো আর বলল, স্যার, আপনার কথা তো ঠিক, কিন্তু একটা সমস্যা আছে, আমাদের অস্ত্র তো চুরি হয়ে গেছে। সিনিয়র শিক্ষার্থীরা এসে সেগুলো চুরি করে নিয়েছে। শিক্ষক বললেন, তোমরা সবাই বোকা, এখানে শুধু শক্তিশালীরা যেতে, যদি নিজের জিনিস বাঁচাতে হয় তাহলে শক্তিশালী হও। তিনি আবার জিজ্ঞেস করলেন, কারো কাছে এখনো তার অস্ত্র আছে? তখন চারজন শিক্ষার্থী তাদের হাত তুললো, যার মধ্যে রিও, তার প্রতিযোগী
জিফেঙ্গা এবং ডকচু ছিল। এবার এটা দেখে শিক্ষক বললেন, মনে রাখো, এখানে শুধু শক্তিশালীরা টিকে থাকে। যদি টিকে থাকতে হয় তাহলে নিজেদের শক্তিশালী বানাও। বাকি যাদের অস্ত্র চুরি হয়ে গেছে তারা অন্য কিছু খোঁজো। প্রশিক্ষণ শুরু করার জন্য এখন শিক্ষার্থীরা অস্ত্র খুঁজতে লাগলো। তখন শিক্ষক চিৎকার করে বললেন, দাঁড়াও, এ হলো শোর, গত 2 বছরের কমব্যাট চ্যাম্পিয়ন। এখন আমরা আসল লড়াই শুরু করব, 1-on-1 প্রতিযোগিতা। এটা তোমাদের প্রশিক্ষণে সাহায্য করবে। তখন সবাই বলে উঠলো, আরে এ তো সেই যে আমাদের কাছ থেকে চুরি করেছে। আসলে যার কাছ থেকে শোর কাল চুরি করেছিল সে সামনে এলো এবং লড়াই করার চেষ্টা করলো, কিন্তু শোর তাকে হারিয়ে দিল আর বলল, স্যার, আমি নিজের শত্রু নিজে বেছে নিতে চাই। সে রিও আর তার প্রতিযোগীকে ডাকলো, তোমরা দুজন আমার বিরুদ্ধে লড়াই করো। এখন তারা ভাবতে লাগলো, তোমাকে আমার সঙ্গীদের মারার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এখন রিও আর তার সঙ্গী লড়াই করতে লাগলো, আর লড়াই করতে করতে শোরের মাথায় আঘাত লাগলো। এটা দেখে ডকচু বাইরে থেকে চিৎকার করলো, মারো, আরো জোরে মারো। এটা শুনে শোর ডকচু এর দিকে ঘুরলো আর বলল, আরে ওকে জো, একটা কাজ কর, এখন তুই আর তোর বন্ধু লড়াইয়ে চলে আয়। আর যেই ডকচু তার সাথে লড়তে গেল সে একটা ধাক্কা খেলো আর মাটিতে পড়ে গেল। এখন সে ভাবতে লাগলো, আমার শক্তি কোথায় চলে গেল, আমি এটা কেন ব্যবহার করতে পারছি না। এবার সে উপরে তাকালো, তো তার ভেতরের বেগুনি ড্রাগনটি দেখা গেল, যে বলল, তুমি সব সময় ডিমন কিং এর শক্তির উপর ভরসা করতে পারো না, কিন্তু হ্যাঁ, তুমি তোমার অরণ অস্ত্রের শক্তি ব্যবহার করতে পারো। তখন ডকচু বলল যে আমাকে নিজের অরণের শক্তি ব্যবহার করতেই হবে। ওদিকে রিও আর তার সঙ্গী শোরের সাথে লড়তে লাগলো। রিও বলল, এর শক্তি খুব অদ্ভুত, আরে কিছু তো গোলমাল আছে। এতে ছেলেটি বলল, এর শক্তির রহস্যের পোশাকে নিচে লুকিয়ে আছে। প্রতিবার সে আলাদা কৌশল ব্যবহার করে, আমাদের এর পোশাকে আক্রমণ করতে হবে। সে জিফেংকে বলল, যদি কোনো সুযোগ পাও তাহলে অবশ্যই আক্রমণ করবে। ওদিকে যখন ডকচু জিজ্ঞেস করলো, আরে আমি কি করব, আমাকে তো বলো। তখন রিও তাকে বলল, আরে তুমি অন্য কোথাও খেলো, আমরা এখানে বাচ্চাদের সামলানোর জন্য আসিনি। এখন এটা শুনে ডকচু শোরের উপর ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ তার হাত থেকে একটি উজ্জ্বল আলো বেরোলো, এত শক্তিশালী যে সে শোরের পোশাক ছিঁড়ে দিল, যার সাথে সবাই দেখলো যে শোরের 4টি হাত ছিল। বন্ধুরা, এটা হলো আমার অরণের শক্তি, ফ্রেশ চিল। মনে হচ্ছে এটা কাজের জিনিস। এটা দেখে সবাই দাঁড়িয়ে থাকলো। তখন ওই শিক্ষক বললেন, এটা শুধু প্রশিক্ষণ, এত নাটক জরুরি নয় ডকচু। তিনি প্রশিক্ষণ সেখানে থামিয়ে দিলেন যাতে কোনো গুরুতর ক্ষতি না হয়। চলো, একে অপরের দিকে ঝুঁকে সম্মান জানাও। এভাবে আরো কিছু সময় এবং শের এদিক সেদিক তাকাতে লাগলো। তখন সে তার গোত্রের নেতাকে দেখলো, যিনি তখন রাগের সাথে বললেন, তুমি শুধু তোমার চাদরে হারাওনি, বরং ফ্লোর ক্লার্কস গোত্রের সমান মাটিতে মিশিয়ে দিয়েছো। এখন আমি তোমার কোনো ঝগড়ার অভিযোগ শুনতে চাই না। যে কাজটি তোমাকে দেয়া হয়েছিল তার কি হলো, এখন শুধু সেটা বলো। এতে শোর উত্তর দিল, আমি ডকচুকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু তাও সদৃশ্য হয়ে গেল। মজার ব্যাপার হলো, এখানে ডকচু একটি উল্কাপিণ্ডের কথা হচ্ছে। শের জানালো যে সে আগে তাকে তার চাদর লুকিয়ে রাখতো, কিন্তু এখন সে তাকে খুঁজে পাচ্ছে না। এটা শুনে গোত্রের নেতা রাগের সাথে বললেন, তুমি জানো তো যে সেই পাথরটি আমাদের গোত্রের জন্য কতটা মূল্যবান, জানো তাই না? এতে শোরের উত্তর দিল, হ্যাঁ, তাই আমি এখন আবার তাকে খুঁজতে বের হচ্ছি। পরের দিন সব শিক্ষার্থীরা ভেষজ ঔষধের প্রশিক্ষণে লেগে গেল, যেখানে শিক্ষক তাদের বললেন, তোমাদের বইতে যেসব গাছের কথা উল্লেখ আছে সেগুলোকে তোমাদের খুঁজে নিয়ে আসতে হবে, আর এটা করার জন্য তোমাদের কাছে 2 ঘন্টা সময় আছে। দুজন দুজন করে দল তৈরি করো আর বেরিয়ে পড়ো। এটা শুনে সবাই মুহূর্তের মধ্যে জোর তৈরি করে সেখান থেকে চম্পট দিল। অন্যদিকে একটি অদ্ভুত ঘটনায় ডকচু এর জোরে রিও এর সাথে তৈরি হয়ে গেল। এই সময় রাস্তায় রিও ডকচুকে বলল, দেখো, মোট 8টা গাছ আছে, 4টে তুমি খোঁজো আর 4টে আমি। এদিকে রিও গাছ খুঁজতে খুঁজতে একটি গাছের কাছে পৌঁছলো, কিন্তু যে কাছে গেল তার সাথে কিছু অদ্ভুত হলো, আর সে সেখানে মাটিতে পড়ে গেল। পরের মুহূর্তে সে উঠে অবাক হয়ে গেল যে আমার সাথে এটা কি হলো। সে এদিক ওদিক তাকাতে লাগলো। তখন সে দেখলো যে ডকচু তার দিকে দৌড়ে আসছে। সে খুব ভালোবাসার সাথে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? যার উপর রিও ঝট করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর এই বলে সে সেখান থেকে চলে গেল। ওদিকে যে ছেলেটি সবসময় রিওর সাথে টক্কর নিত, সে একটি গাছ থেকে এই সবকিছু দেখছিল। যাই হোক, 2 ঘন্টা শেষ হতে সব শিক্ষার্থীরা ফিরে এলো আর তাদের গাছ জমা দিল। রিও এর কাছে শুধু একটি গাছ ছিল, যার ফলে শিক্ষক তাকে অকৃতকার্য ঘোষণা করলেন। কিন্তু তখন দৌড়াতে দৌড়াতে ডকচু জোরে আওয়াজ দিল, আরে দাঁড়ান, আমার কাছে পুরো ব্যাগ ভর্তি গাছ আছে। এই কথা শুনে শিক্ষক তার জুরি দেখলেন আর তাদের দুজনকে পাশ করে দিলেন। ডকচু রিওকে হেসে বলল, আমি তো বলেছিলাম আমি পাহাড়ে বেড়ে উঠেছি, একটু বুদ্ধিমান তো বটেই। পরের বার থেকে আমার কথা শুনো, বুঝেছো? সেই সময় পেছনে দাঁড়ানো জিফেং ধীরে ধীরে বিড়বিড় করলো, লে হালুয়া, এখন তো পাড়ার অপদার্থ প্রেমিকও আমার থেকে বেশি নম্বর পেয়ে গেল। এই সময় সে কিছু মানুষের ভিড় দেখলো, যেখানে সে দেখলো যে শোর এবং পিওর ক্লোর্স গোত্রের লোকেরা ডকচুকে ঘিরে ধরেছে। শোর তাকে খুব শান্তভাবে বলল,
দেখ, তুই আমার চাদর থেকে যা নিয়েছিস তা ফিরিয়ে দে, তখন এই ক্ষমা পাবি, বুঝলি? এই কথা শুনে ডক্টর তাকে বলল, ভাই আপনার কিছু ভুল ধারণা হয়েছে, আমি তো কিছুই নিইনি। এই পরীক্ষাটাকে এত সিরিয়াসলি নেবেন না। এটা শুনে শোর রেগে লাল হয়ে গেল। সে ডক্টরকে মারতে মারতে বলল, বেটা, আগের বার তুই শিক্ষকের জন্য বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ তোর থেকে পুরো হিসাব নেব। যদি লড়াই করতে হয় তাহলে ঠিক আছে, কিন্তু একটি শর্ত থাকবে। যদি তুই জিতিস তাহলে আমি একাডেমি ছেড়ে দেব, কিন্তু যদি আমি জিতি তাহলে তোর গড়টা আমার। বল বল, রাজি রাজি? ঠিক তখন সেখানে শিক্ষক এসে গেলেন, আর তিনি ডক্টরকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি শরীরের সাথে লড়তে চাও? এবারেতে ডক্টর হ্যাঁতে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর আপনি আমাদের রেফারি হবেন। ব্যাস, আর কি ছিল? শিক্ষকের নির্দেশনার সাথে সাথে লড়াই শুরু হয়ে গেল, যেখানে ডক্টর পালাতে শুরু করলো, অন্যদিকে শের তার পিছু করতে লাগলো। এই সময় সে নিজেকে গালি দিতে দিতে শুধু এটাই ভাবছিল যে আমার শক্তি তখন কেন আসে না যখন আমার সেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আজ তো শেষ বেটা আমি। তখনই তার ভেতর থেকে বেগুনি ড্রাগনটি দেখা গেল। এটা এই জন্য বের হচ্ছে কারণ সে তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। ডিমন কিং এর শক্তি যদিও তার ভেতরে আছে, কিন্তু সে তার নিজের ইচ্ছায় তাকে ডাকতে পারে না। আরে তাহলে এই শক্তি কখন আসে? ডক্টর ড্রাগনকে জিজ্ঞেস করলো, যার উত্তরে ড্রাগন বলল, মনে করো যখন আমি প্রথমবার এসেছিলাম। শুধু এটুকু যথেষ্ট ছিল যে ডক্টর সাথে সাথে বিষয়টা বুঝতে পারলো। তার শক্তি তখন সক্রিয় হয় যখন সে বিপদে থাকে। পালাতে পালাতে হঠাৎই সে শেহরের সামনে থেমে গেল, আর তার হাতের তালুর চিহ্নটি জ্বলতে লাগলো। এর সাথে লড়াইটা ভয়ঙ্কর রূপ নিল। ডক্টর তার শক্তিকে সক্রিয় করে শেহরের সব আক্রমণকে থামাতে লাগলো। সবাই এটা দেখে অবাক ছিল, আরে এই 1 মিনিট এত শক্তিশালী কিভাবে হয়ে গেল? ওদিকে ডক্টর নিজেও তার শক্তি দেখে অবাক ছিল। এই প্রথমবার যখন আমি এমন শক্তি অনুভব করছি। এতে ড্রাগন বলল, কারণ এখন তুমি এটাকে নিয়ন্ত্রণ করা শিখেছো। এর মধ্যে শের আবার আক্রমণ করলো, যার ফলে চারিদিকে ধোঁয়া ভরে গেল। সবার এমন মনে হলো যে ডক্টর হেরে গেছে, কিন্তু তখন যেটা তাদের সামনে দেখা গেল তার উপর কেউ বিশ্বাস করতে পারলো না। আসলে ডক্টরের চারদিকে একটি ডাল তৈরি হয়ে গিয়েছিল, যার উপর ড্রাগন বলল যে যদি এই ডালটা সময় মতো না লাগতো তাহলে এতক্ষণ আমাদের কাজ শেষ ছিল। সে অবাক ছিল, আসলে এটা কিভাবে হলো? তার এমন মনে হলো যেন ডক্টরের শার্টও অরণস্ত্র। এর সাথে সে ডক্টরের শার্ট ধরে টানলো আর বলল, এই শার্ট ছাড়া আর তুমি কিছু করতে পারবে না। কিন্তু এর মধ্যে ডক্টরের শার্ট থেকে অদ্ভুত এক শক্তি বেরোলো, যা শেরকে অজ্ঞান করে দিল। শিক্ষক বলেন, যুদ্ধ শেষ হলো, আর এর বিজেতা হলো ডক্টর। এখন শেরের গড় ডক্টরের। ডক্টর শেরের গড় নিতে গেল, যেখানে তার সাথে কিছু শিক্ষার্থীও ছিল। এদিকে জিফেং লোবির মতো বলল, এখন আমরা 4 জন, আমি, ডক্টর রিও আর রিও এর সাথে তখন সেই ছেলেটি। 2টি ঘর আছে, তাই দুজন দুজন করে এক ঘরে থাকবো। ডক্টর আর রিও আর আমি আর ওই ছেলেটি। সরে যাওয়ার পর যে তারা ঘরে পৌঁছলো, রিও ডক্টরকে ধাক্কা দিয়ে দিল আর বলল, এই অংশটা আমার, বুঝেছিস? এটা পার করিস তো ভালো হবে না। এদিকে শের তার গোত্রের প্রধান কার্যালয়ে পৌঁছলো, যেখানে নেতা তাকে বকাঝকা করে বললেন, তুমি সেই মূল্যবান রত্নটি হারিয়েছো আর পুরো গোত্রের অপমান করেছো। আমাদের ইতিহাসে এমনটা এই প্রথমবার হয়েছে যে আমার এই রত্নটি হারিয়েছি, বুঝেছো? এখন নেতা শেরকে বোকা দিতে যাচ্ছিলেন, সেই সময় সেখানে একজন লোক ভিতরে এসে তাকে জানালেন যে বাইরে একজন শিক্ষার্থী আপনার সাথে দেখা করতে চায়। আর এই শিক্ষার্থীটি তলোয়ার বংশের সবচেয়ে শক্তিশালী ছেলে ছিল। এদিকে শিক্ষার্থীদের জুনিয়র শিক্ষক ডেপুটি হেডমাস্টারের সাথে দেখা করতে গেলেন, আর তিনি বললেন, পিওর ক্লোজ গোত্র সম্প্রতি আক্রমণাত্মক হয়ে গেছে। তাদের এই রেকর্ড আছে যে যখনই তারা হেরেছে তারা প্রতিশোধ নিতে অবশ্যই এসেছে। এর উত্তরে হেডমাস্টার তাকে বললেন যে তুমি তো বলেছিলে না যে উল্কাপিণ্ডের রত্নটি চুরি হয়ে গেছে? তো হতে পারে যে তাদের গোত্র সেটার খোঁজে আছে। তাদের বেশিরভাগ শিক্ষার্থী বাংলার সেই নমুনা, যারা নিজেদের পরিবারের সদস্যদের একাডেমির উচ্চ পদে আছে। তাই আপাতত সবচেয়ে জরুরি বিষয় হলো যে তুমি ডক্টরের উপর নজর রাখো, কিন্তু খেয়াল রাখো যেন কেউ জানতে না পারে। সেই রাতে ডক্টর একা ছিল। সেই চিন্তায় ডুবে ছিল যে আমার ডিমন দারুণ, এর মধ্যে যে কোনো কিছু জমা করে রাখতে পারে। সে দেখলো যে সেই উল্টা পিণ্ড অর্থাৎ সেই রত্ন পাথরটি তার কাছেই ছিল। এটা দেখে সে অবাক হয়ে গেল, আরে বাবা, এটা তো সেই পাথরটা যাকে শিওর খুঁজছিল, কিন্তু এটা আমার কাছে এলো তো কিভাবে? তারপর সে দেখলো যে তেমনটি আরেকটি পাথর তার কাছে ছিল। আরে ভাই, এই দ্বিতীয় পাথরটি কোথা থেকে এলো? তখনই হঠাৎ তার কাছে একটি উজ্জ্বল আলোর সাথে 2টি পাথর মিলে একটি গোল উজ্জ্বল গোলক হয়ে গেল। এই সময় ডক্টর অনুভব করলো যে রিও নড়াচড়া করছে, তাই সে সঙ্গে সঙ্গে ঘুমানোর বান করলো। সে দেখলো যে রিও জানালা দিয়ে বাইরে যেতে লাগলো। এটা দেখে তার মাথায় বুদ্ধি এলো, আর সে এখন এটা ভাবতে লাগলো যে এটা আসলে হচ্ছেটা কি, আর এই দরজাতে বাইরে কেন গেল? কিছু তো গোলমোল আছে অবশ্যই। আর কি ছিল? সেও চুপচাপ তার পেছনে বেরিয়ে পড়লো। ওদিকে রিও দ্রুত দৌড়াচ্ছিল,
কিন্তু সে দ্রুত এটা অনুভব করলো যে ডক্টর তার পিছু করছে। এই কারণে সে রাস্তা বদলে ডক্টরকে ফাঁকি দিয়ে দিল। এদিকে ডক্টর গাছগুলোর পেছনে তাকে খুঁজতে ব্যস্ত ছিল। ঠিক তখনও সে একটি উজ্জ্বল জায়গা দেখতে পেল। ঠিক সেই সময় সে ছেলেটি যে সবসময় রিওর সাথে প্রতিযোগিতা করত, সে রিওর পিছু করতে লাগলো। ওদিকে রিও দৌড়াতে দৌড়াতে পড়ে গেল, আর তার এমন মনে হতে লাগলো যে সে খুব দুর্বল হয়ে গেছে। সে তার বাকি থাকা শক্তি দিয়ে একটি বার্তা পাঠানোর চেষ্টা করলো, কিন্তু বেচারির কপাল খারাপ। একাডেমির সুরক্ষা প্রাচীরের বাইরে সেই বার্তা যেতে পারলো না। সেই ছেলেটি তার শক্তি শেষ হতে দেখে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর রিও উঠলো আর বলল, যদি আমার শক্তি ফিরে না আসে তাহলে আমি আমার রূপ লুকাতে পারবো না, যার ফলে আমার আসল পরিচয় সবার সামনে চলে আসবে। এর সাথে সে তার ছদ্মবেশ খুলে ফেললো এবং চাঁদের নিচে দাঁড়িয়ে চাঁদনি রাতে শক্তি আকর্ষণ করতে লাগলো। অন্যদিকে ডক্টর তখনও পথ হারিয়ে ফেলেছিল। আরে সব সেই হুট পড়া লোকটির জন্য হয়েছে, নয়তো আমি তো বাড়ি পৌঁছে যেতাম। এর মধ্যে সে একটি পরিচিত আলো দেখলো, যা দেখে সে দৌড়ে সেখানে পৌঁছলো। সেখানে রিও তার আসল রূপে একটি মেয়ের মতো দাঁড়িয়ে ছিল। ডক্টর এটা দেখে অবাক হয়ে ভাবলো, এই মেয়েটি এই একাডেমিতে কি করছে? তখন এই রিও তাকে দেখে ফেললো, আর পরের মুহূর্তে সে সেখানে অজ্ঞান হয়ে গেল। ডক্টর তার কাছে পৌঁছালো, আর সে দেখলো যে সে নড়াচড়া করছিল না। তাই সে তাকে তুলে নিয়ে নিজের ঘরে ফিরে এলো। বাড়ি ফিরে তার কিছুই মাথায় আসছিল না যে সে এখন কি করবে। সে তো এটাও জানতো না যে এই মেয়েটি কে আর কোথা থেকে এসেছে। তখন সে দেখলো যে রিও এর মুখে একটি চিহ্ন জ্বলছিল। সেটা দেখে ডক্টর হঠাৎ করে নিজেকে একটি চোখ ভরা এলাকায় অনুভব করতে লাগলো। সে চোখ খুলে বলল, এই জায়গাটা অদ্ভুত নয়, বরং পরিচিত মনে হচ্ছে। এগিয়ে যেতে যেতে সে একটি ছোট্ট মেয়ে দেখতে পেল, যাকে হুবহু রিওর মতো লাগছিল। কিন্তু রিও একটি স্বপ্ন দেখছিল যে সে এমন একটি জায়গা ছিল যেখানে তার সাথে একটি ছেলে ছিল, যাকে ডক্টরের মতো দেখতে লাগছিল। পরের মুহূর্তে রিও হঠাৎ উঠে বসলো, আর রাগে সে ডক্টরকে মারলো। এবার পরের দিন ডেপুটি হেডমাস্টার একাডেমির ডিরেক্টরের কাছে গেলেন, যেখানে তিনি জানলেন যে হান ফিরে এসেছে। এই কথা শুনে ডিরেক্টর তাকে তাড়াতাড়ি ভেতরে পাঠাতে বললেন। আসলে ভেতরে আসার লোকটি রিওর পুরনো শত্রু ছিল। সে বলল যে আমি লক্ষ্যকে চিনে নিয়েছি, আর নিশ্চিত ওই। এখন এই উপ ডিরেক্টর তাকে শেখালেন, এখন না, আর একটু অপেক্ষা করো, আমাদের প্রথমে রত্নটির খোঁজ করতে হবে। পরের দিন ডক্টর বাইরে এলো, আর ই নামের মেয়েটির সাথে দেখা করলো যে তাকে সাহায্য করেছিল। তুমি কি কখন এমন কোনো মেয়েকে দেখেছো যেই হারটা পরে? এর উপর ই তার নাম জিজ্ঞেস করলো, কিন্তু ডক্টর এর নাম মনে ছিল না। তো তার বুকের উপর তৈরি সিলটি কুচকে যেতে লাগলো। এটা দেখে ডক্টর ভাবতে লাগলো যে রিও ঠিক ছিল, যদি আমি কিছু বলি তাহলে আমি মরে যাব। এখন ওদিকে ই যখন এটা দেখলো, তখন সে সঙ্গে সঙ্গে নিজের শক্তি দিয়ে তাকে সুস্থ করলো। এরপর ই তার গোত্রের নেতার সাথে দেখা করলো, আর জিজ্ঞেস করলো যে আপনি কি হুয়া নামের কোনো পরিবারকে চেনেন? নেতা বলল, এই নামটা আমি মাস্টারের মুখ থেকে অনেকবার শুনেছি। তারা একটি খুব শক্তিশালী পরিবার ছিল, যাদের ইমনের উপর গভীর নিয়ন্ত্রণ ছিল। তাদের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। কিন্তু গত যুদ্ধে যখন তারা ইমো টেম্পলের সাথে লড়াই করলো, পর হুয়া পরিবারকে মেরে ফেলা হলো। তখন থেকে তাদের নাম কেউ নেয় না। কিন্তু তখন ওই নেতা জিজ্ঞেস করলেন, তুমি হঠাৎ এই পরিবারের ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? ই বলল, কিছু না, আর সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর এদিকে ডক্টর এলো, আর তার কাছ থেকে নিজের পরীক্ষার মানচিত্রটি নিয়ে নিল। রাস্তায় সে ভাবতে লাগলো, আমি তো জানতামই না যে একাডেমি এমন জায়গায় হয়। তারপর হঠাৎ করে দুজন লোক পিওর ক্লোর্স গোত্র থেকে বেরিয়ে তার উপর আক্রমণ শুরু করলো, আর বলল, আমাদের রত্নটির জায়গা বল। যার উপর ডক্টর বলল, আমি জানি না এটা কোথায় আছে। এরপর সেই দুজন তার উপর আক্রমণ করলো, কিন্তু ডক্টর নিজের শক্তি ব্যবহার করে তাদের থামিয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরে তার শক্তি শেষ হয়ে গেল, আর সে মাটিতে পড়ে গেল। তখনও সেখানে একজন গুরুর মতো দেখতে লোক সামনে এলেন। তিনি বললেন, এমন একটা ছেলে যার কোনো প্রতিভা নেই, কিন্তু দুটি বিশাল স্পিরিচুয়াল এনার্জি আছে। যদি তুমি এগুলো সঠিকভাবে ব্যবহার না করো তাহলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে। ওদিকে ডক্টর চুপচাপ তাদের কথা শুনতে লাগলো, কিন্তু সে নিজে নড়তে পারছিল না। পরের দিন যে ডক্টরকে মানচিত্র দিয়েছিল, তখন সে জানতে পারলো যে সে তো তাকে ভুল মানচিত্র দিয়েছিল। ওদিকে রিও দ্রুত ডক্টরের খোঁজ করতে বেরিয়ে পড়লো। সে নিজের শক্তি দিয়ে প্রজাপতিদের ডাকলো, যাতে তারা তাকে সাহায্য করতে পারে। আর সেখানে রিও এর শত্রু তার পেছনে দৌড়াতে লাগলো। এদিকে ডক্টর তখনও মাটিতে পড়েছিল, আর সে নড়তে পারছিল না। যেখানে লোকটি আবার ডক্টরকে বলল, তোমার ভেতরে যে দুটি শক্তি আছে সেগুলো তোমার শরীরের জন্য খুব ভারী, আর এর সাথে প্রত্যেক দিন তোমার শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে। যদি তুমি আরেকবার এগুলো ব্যবহার করো তাহলে তুমি মরে যাবে। আরে আপনি আসলে কে, আর আপনি এসব কিভাবে জানেন? সে উত্তর দিল, ধৈর্য ধরো, তোমার এখন সব জানার প্রয়োজন নেই, কিন্তু বলো তোমার কাছে কি সেই দুটি রত্ন পাথর আছে? এখন এটা শুনে ডক্টর সঙ্গে সঙ্গে তাদের জিজ্ঞেস করলো, আপনি কি পিওর ক্লোনের সদস্য? যদি আমি তাদের হতাম তাহলে এতক্ষণে কবে মেরে ফেলতাম। এখন এর সাথে পরের মুহূর্তে সে ডক্টরের গলা ধরে ফেললো, আর বলল, সত্যি করে বলো,
পাথর তোমার কাছে আছে কি নেই। আর যেই ডক্টর স্বীকার করলো যে তার কাছে পাথর নেই, তখন সেই লোকটি রাগে লাল হয়ে গেল। ডক্টর জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন যে দুটি পাথর আছে? এবার এর উত্তর দিতে গিয়ে সে বলল, আমি তো বলেছি না যে সব জানার প্রয়োজন নেই। এই দুটি পাথর একা কোনো কাজের নয়, কিন্তু যখন এদেরকে মেলানো হয় তখন এগুলো একটি চাবি হয়ে উঠতে পারে, ড্রাগন কিংকে খোঁজার চাবি। এখন এই ড্রাগন কিংকে এর মধ্যে মুখোশ পরা লোকটি দেখলো যে পিওর কোর্স ক্ল্যানের সদস্যরা আসছে। সে বলল, এখন আমাকে যেতে হবে। সে ডক্টরের দিকে একটি ফল ছুঁড়ে মারতে মারতে বলল, যদি মরতে না চাস তাহলে এটা খেয়ে নে, এর ভেতরের শক্তি তোকে কিছুক্ষণ বাঁচাতে পারে। ডক্টর সেই ফলটি খেয়ে নিল, যার ফলে তার মধ্যে কিছু শক্তি ফিরে এলো, আর সে আক্রমণকারীদের হারিয়ে দিল। এরই মধ্যে রিও ও ডক্টরের জায়গা খুঁজে পেয়েছিল আর সেখানে পৌঁছে গেল, কিন্তু মুখোশ পরা লোকটি তো তখনও সেখান থেকে চলে গিয়েছিল। রাস্তায় তার সাথে রিও এর শত্রু দেখা হলো, যে ডিরেক্টরের জন্য কাজ করত, আর সে মুখোশ পরা লোকটির উপর আক্রমণ করলো। কিন্তু সে দ্রুত বুঝতে পারলো যে সেটা কোনো আসল শরীর নয়, বরং একটি পুতুল ছিল। তারপরের দিন রিও ডক্টরকে জিফেং এর কাছে নিয়ে গেল, যেখানে একটি বড় পাথর তাদের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু রিও দুজনকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। এরই মধ্যে সেখানে জেনের আগমন ঘটলো, যিনি এসে বললেন, তাহলে তুমি ডক্টর, তুমি এত ঝামেলা ছড়িয়ে রেখেছো, এখন আমি নিজে তোমাকে শেষ করতে এসেছি। আসলে জেন পিওর ক্লোজ ক্ল্যানের নেতা ছিল। এখন এরই মধ্যে রিও তার উপর আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু জেন তাকে পাথর দিয়ে আটকে দিল। ওদিকে জিফেংও বোমা ছুড়লো, কিন্তু জেন সেগুলো ফিরিয়ে দিল আর বলল, আরে তোমরা আমার শক্তি বোঝো না। যদি তোমরা সেই রত্নটি দিয়ে দাও তাহলে আমি তোমাদের মারবো না, কিন্তু যদি না দাও তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত। এখন তোমরা ভেবে নাও যে তোমাদের কি করতে হবে। জেন ডকচুকে ধরে পাহাড়ের উপর নিয়ে গেল, যেখানে সে তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখন রিও গাছ দিয়ে আক্রমণ করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর ডকচুকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এখন এর সাথে যে তারা পালানোর চেষ্টা করে, তখন তাদের দুজন পুরনো পরিচিত লোকের সাথে দেখা হলো, যেখানে মেয়েটি ডকচুয়ের কাছে গিয়ে বলল, পাথরের কাছে নেই, অন্য কিছু আছে। সে পাথরটি বের করে তার নেতাকে দেয়। এই হলো সেই চাবি। এখন আমি ড্রাগনকে খুঁজতে পারি আর একাডেমির পুরো রাজ্য শাসন করতে পারি। তোমরা আমাদের ব্যাপারে অনেক কিছু জানো, এই কারণে তোমাদের এখানে শেষ করে দিতে হবে। এটা বলে সে তাদের উপর একটি পাথর ছুঁড়ে মারলো, কিন্তু সেটা তাদের কাছে পৌঁছাতে পারে না। জেন দেখলো যে সেই দুজন পুরনো লোক পাথরটিকে আটকাচ্ছে, আর এই সময় মেয়েটি বলে, এখন আমরা ডক্টরকে মরতে দেব না, পুরো একাডেমি তোমাকে শেষ করতে চায়। যদি তুমি আমাদের সাথে আসো তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারি। যার উপর জেন তাকে জিজ্ঞেস করলো যে, তোমরা কারা? আমরা সেই দরজা যা তোমাকে ট্রাপ থেকে বের করতে পারে। ওদিকে পরের দিন সব ছাত্রদের ডেকে মাস্টার বললেন, ডিরেক্টর সিদ্ধান্ত নিয়েছেন যে পিওর ক্লোজ প্ল্যানকে শেষ করে দেওয়া হবে, সবাইকে বন্দি করা হবে। এরপর এমনটাই হয়, আর সব সদস্যকে শেষ করে দেওয়া হয়। এদিকে রাতে রিও বাইরে যেতে লাগলো, তো ডক্টর সামনে এসে তাকে ধন্যবাদ জানালো, যার উপর রিও কিছু না বলে চলে যায়। আরে এই মেয়েটি কখন উত্তর দেবে? এখন ডক্টর সারা রাত শুধু এই চিন্তায় পড়েছিল যে এই মুখোশ পরা মানুষটি কে ছিল, সে আমাকে চাবি কেন দিল। তার মনে পড়ে যে সে বলেছিল যে পাহাড়ে তোমার জন্য অপেক্ষা করব। এখন অন্যদিকে রিও আবার সেই ব্যক্তির সাথে দেখা করে যার সাথে সে আগে দেখা করেছিল, যেখানে সে ডক্টরের ব্যাপারে খোঁজ খবর নিল। আর সে এটাও বলল যে যদি তোমার সুরক্ষা না থাকতো তাহলে ও মরে যেত, হয়তো তোমরা দুজনেই মরে যেতে। পরের দিন মাস্টার সব শিক্ষার্থীদের বললেন, এখন তোমাদের পরীক্ষা তোমাদের পরিশ্রমের উপর নির্ভর করবে, ওকে? শুভকামনা। এখন এর সাথে সব শিক্ষার্থীরা প্রশিক্ষণে লেগে গেল। ওদিকে মাস্টার ডকচুকে দেখে বললেন, এখন বিশ্রাম করো, যদি বেশি চেষ্টা করো তাহলে সবকিছু হারিয়ে ফেলবে। এই কথা শুনে ডকচু গাছের নিচে বসে পড়ল, আর তারপর মাস্টার সবাইকে জানালেন, এটি শুধু প্রথম পরীক্ষা, সব মাস্টার এতে থাকবে, নিজেকে আরো বেশি শক্তিশালী বানানো জরুরি। তিনি ডকচুকে এটাও বললেন যে যদি তুমি পরীক্ষা দিতে না পারো তাহলে ঠিক আছে, বিশ্রাম করো আর পরের বছর এসো, আমি ডিরেক্টরের সাথে কথা বলবো। এই কথা শুনে ডক্টর দাঁড়িয়ে কিছু ভাবছিল যে ঠিক তখন সেখানে ড্রাগনটি প্রকাশ পেল, যিনি বললেন, তোমার মাস্টার ঠিক বলছেন, তোমার শরীর এত শক্তি সহ্য করতে পারে না, যাও আগে নিজের শক্তি ফেরত পাও। এখন ওদিকে ডক্টর বাড়ি গিয়ে ভাবলো যে আমি ফ্যাং এর মতো হিরো হতে চাই, কিন্তু প্রথম পরীক্ষা দিতে পারলাম না। এর সাথে সে বাইরে বেরিয়ে গেল, আর পাহাড়ে উঠে সেখানে সে মুখোশ পরা লোকটির সাথে আবার দেখা করলো, যেখানে সে তাকে শুধু এটাই বলল যে আমি শুধু নিজের শক্তি ফেরত চাই। এটা শুনে মুখোশ পরা লোকটি রত্নটি নিয়ে তার উপর শক্তি প্রয়োগ করলো, যার ফলে 2 সেকেন্ডে অনেকগুলো দরজা খুলে গেল, যার সাথে সে জানালো ড্রাগন কিং এর শক্তি একাডেমির প্রত্যেক কোণে আছে, আর এই চাবি দিয়ে আমরা তাকে খুঁজতে পারি। এর মধ্যে সেখানে দানবরা চলে এলো, যাদের দেখে ডক্টর ঘাবড়ে গেল। সে ভয় পেয়ে জিজ্ঞেস করলো, আরে এরা কারা? সেই লোকটি তাকে জানায় যে এরা ড্রাগনের রক্ষা করার আত্মা। তারপর সে তাদের লোককে দেখে থামিয়ে দেয় আর বলে, তোমার উচিত এখন পালানো আর ড্রাগন পর্যন্ত পৌঁছানো। এটা শুনে ডক্টর সেখান থেকে দৌড়ে যায়
আর একটি ঘরে পৌঁছায়, যেখানে তাকে একটি সবুজ রঙের আলো আর ড্রাগনের আকারের পাথর দেখা গেল। সে যে সেটা স্পর্শ করতে গেল, তখন একটি উজ্জ্বল আলো ঘরের চারদিকে ছড়িয়ে পড়লো, আর পরের মুহূর্তে দরজা বন্ধ হয়ে গেল। আসলে সুরক্ষা বর্ম ভেঙে গিয়েছিল। এখন ডকচুয়ের ভেতর থেকে একটি খুব বড় শক্তি বেরোতে লাগলো, কিন্তু সে অন্য কিছু ভাবছিল। ড্রাগন কিং কোথায় গেল? আমাকে এটাকে এর জায়গায় ফেরত রাখতে হবে। এখন যে সে বাইরে বেরোলো, তখন সে দেখলো যে সেই ইমারত অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে সে ভাবলো, আর এই সব কিছু পরে দেখবো, আমাকে পরীক্ষার জন্য পৌঁছাতে হবে। এখন ওদিকে সব শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের দিকে এগোতে লাগলো, যেখানে রিও জিফেংকে জিজ্ঞেস করলো, ডকচু কি তোমার সাথে নেই? যার উত্তরে জিফেং উত্তর দিল, আমি তো ভেবেছিলাম যে ও তোমার সাথে আছে। পরীক্ষা শুরু হতে যাচ্ছিল, আর সব লোক ডকচুকে এদিক ওদিক খুঁজছিল, কিন্তু পরীক্ষা তার অনুপস্থিতিতে শুরু হয়ে গেল। প্রথম লড়াই জিফেং এবং শিক্ষার্থী লং এর মধ্যে হলো, যার মধ্যে জিফেং খুব সহজে জিতে গেল। লড়াই ক্রমাগত চলতে থাকলো, আর প্রত্যেক শিক্ষার্থী নিজের প্রতিদ্বন্দ্বীর সাথে লড়তে থাকলো। এখন এর মধ্যে জিফেং পাশে দেখলো তো ডকচু সেখানে চলে এসেছে। সে তার সাথে কথা বলতে যাচ্ছিল যে ঠিক তখন ডকচু বলল, আমারও ম্যাচ আছে, আমরা পরে কথা বলি প্লিজ। আর সে নিজের লড়াইয়ের জন্য চলে গেল। এখন যেই ম্যাচ শুরু হলো, জিফেং দেখলো যে ডকচু তার প্রতিদ্বন্দ্বীকে এক আঘাতে হারিয়ে দিল। এই দৃশ্য দেখে পুরো একাডেমির লোক অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একটি রঙহীন শিক্ষার্থীর মধ্যে এত শক্তি থাকতে পারে। ওদিকে মাস্টারও নিজের চোখের উপর ভরসা করতে পারছিলেন না। তিনি বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা রঙহীন শিক্ষার্থীর শক্তি। কিন্তু তখনই তারা দেখলো যে ডকচু মাটিতে পড়ে গেল। সব লোক তার কাছে দৌড়ালো আর ঘাবড়ে গিয়ে পরীক্ষা করতে লাগলো। এর মধ্যে থিও মন্দিরের কাছ থেকে কিছু লোক একাডেমিতে ঢুকে পড়লো, আর তারা পরীক্ষার্থীদের উপর আক্রমণ করলো। যে মেয়েটি ডকচুকে সাহায্য করছিল, সে তার বন্ধুর হাত ধরলো আর পালাতে লাগলো। ওদিকে জিফেং ডকচুকে খুঁজতে বেরোলো, কিন্তু যেই সে তার কাছে পৌঁছলো, সেখানে সাই এসে গেল, আর সে তাকে এক আঘাতে উড়িয়ে দিল। তারপর সাই ডকচুয়ের সামনে দাঁড়িয়ে বলল, অবশেষে আমাদের দেখা হলো। কিন্তু সে কিছু করে তার আগে তার উপর আক্রমণ হলো। আসলে এটা একাডেমি হেডমাস্টার ছিলেন। তিনি পরের মুহূর্তে খুব জোরে গর্জন করে বললেন, অনেকদিন হয়ে গেছে গাইও টমোয়ের রাজা, গত লড়াইয়ের তুলনায় তুমি অনেক দুর্বল হয়ে গেছো। আমি তোমার হিসাব সমান করতে এসেছি। হেডমাস্টার উত্তর দিলেন, আসলে আমি তোমার হিসাব সমান করতে এসেছি। তিনি সব শিক্ষার্থীদের এবং রক্ষকদের একত্রিত করলেন, আর রিও এর শত্রুকে আদেশ দিলেন যে সে বাকি মন্দিরের লোকেদের সাথে রক্ষকদের সাথে মিলে লড়াই করুক। দেখতে দেখতে হেডমাস্টার সাইয়ের সাথে একাই লড়তে লাগলেন। আমার কাছে তোমার সব পরিকল্পনার খবর ছিল, আর ডকচু এর সাথে জড়িত তোমার সব ষড়যন্ত্রের। তখন হেডমাস্টার বললেন, ঘাবড়িও না, এটা শুধু ড্রাগন কিং, কিন্তু যতক্ষণ সে ডকচু এর শরীরে আছে সে কাউকে ক্ষতি করতে পারবে না। কিন্তু তখন ডকচুর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের দিকে দৌড়ালো, আর তার শক্তি দুর্বল হতে লাগলো। তখন ওই পিওর ক্লোর গোত্রের সদস্যরা এবং তাদের নেতা সবার সামনে এলেন, যিনি এক মুহূর্তে সবাইকে বেঁধে দিলেন আর ডকচুকে নিজের সাথে নিয়ে গেলেন। এটা দেখে হেডমাস্টার বললেন, তারা শক্তির ব্যবহার করেছে, যাদের সাহায্যে আমি তাদের খোঁজ নিতে পারি তারা গত মহান যুদ্ধের জায়গাতে আছে কি নেই। তিনি বললেন যে শিল ভেঙে গেছে, আমাদের 4 ঘন্টার মধ্যে এটাকে আবার বন্ধ করতে হবে, নয়তো খুব দেরি হয়ে যাবে। এর সাথে ডকচুকে এমন একটি গোপন গুহার মধ্যে নিয়ে যাওয়া হলো, যেখানে ভয়ঙ্কর সুরক্ষা বসানো হয়েছিল। অন্যদিকে ডকচু এর ভেতরে থাকে ড্রাগন কিং তাকে বললেন, আরে হার মেনে নাও আর প্রতিবাদ করো না। কিন্তু ডকচু বলল, আমার কাছে রংহীনের শক্তি আছে, সেই শক্তি যা দিয়ে হেডমাস্টার তোমাকে হারিয়েছিলেন। যার উপর ডিমন কিং ঘুরে উত্তর দিলেন যে ও শুধু একজন সাধারণ মানুষ, যে সাম্রাজ্যের জাদুঘরের শক্তি নিজের জন্য হাসিল করতে চায়। ওদিকে মিও নিজের দলের সাথে দৌড়াচ্ছিল। সে হঠাৎ করে থেমে গেল আর বলল, তুমি আগে থেকে জানতে যে আজ একাডেমিতে এমন কিছু হতে চলেছে? হ্যাঁ, আমি ইচ্ছে করে পিওর ক্লোনে যোগ দিয়েছিলাম। সত্যিটা হলো যে ডকচু এর শরীরে ডেমন কিং বাস করে, এটা আমি জানতাম। আর মন্দিরের উদ্দেশ্য শুধু সেই ডকচু এর শরীরকে পাওয়া আর কিছু না। এটা শুনে মি বলল, তো এই কারণে তুমি পিওর ফ্লোর ক্লেন এবং মন্দির দুটোতে যোগ দিয়েছিলে? দেখো, আমি ডকচুকে সাহায্য করার জন্য যে কোনো কিছু করব। আমি শুধু এটা দাঁড়িয়ে দেখতে পারি না যে ডিমন কিং তার শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে তার সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিক। ওদিকে ডকচু তখনও ডিমন কিং এর প্রতিবাদ করছিল। সে একটি দোয়ারের মতো জাদু ছুড়লো, তো পুরো এলাকাতে ছড়িয়ে গেল। তখন হেডমাস্টার এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছলো, আর তারা দেখলো যে দোয়ার কারণে সেখানে দানবী প্রাণীরা উঠে দাঁড়িয়েছে। আর তারপর তারা সবাই তাদের সাথে লড়তে লাগলো। এদিকে পিওর ক্লোর ক্লেন এবং তার সঙ্গীরা আক্রমণ করছিল। অন্যদিকে ডকচু এর শরীরের ভেতরের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। সে ভাবলো যে হয়তো এটাই আমার শেষ, আমি তো নড়তেও পারছি না, ক্ষমা করো বন্ধুরা, আমি আর কিছু করতে পারছি না। তখন রিওর প্রজাপতি তার সামনে এসে গেল, আর পরের মুহূর্তে দেয়াল ভেঙে রিও ডকচু এর সামনে এসে দাঁড়ালো। রিও ভাবলো যে ড্রাগন কিং খুব দ্রুত একে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। একই সাথে তার মনে পড়লো যে যখন ডকচু বলেছিল যে তার কপালে একটা চিহ্ন আছে যাকে সে শুয়েছিল। এখন রিও ডকচু এর হাত ধরলো
আর চিহ্নটিকে আবার সক্রিয় করার চেষ্টা করলো। ডেমন কিং, যে এখন ডকচুয়ের শরীরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে যাচ্ছিল, রিওকে দেখে ঘুরে গেল। সে বলল যে হাওয়া ক্লিনের কোনো মেয়েকে জীবিত ছেড়ে দেওয়া খুব বড় ভুল ছিল। সে রিও এর উপর আক্রমণ করলো আর তাকে দূরে ঠেলে দিল। তখন সে দেখলো যে ডকচু নিজের পুরো শক্তি দিয়ে তার প্রতিবাদ করছে। ডকচু বলল, আমি তো বলেছিলাম যে আমার কাছে রঙহীন শক্তি আছে, আমি তোমাকে অবশ্যই হারাবো। তারপর একটি বিশাল বিস্ফোরণ হলো, যার ফলে বাইরে থাকা সব লোক সেটা অনুভব করলো। কিছুক্ষণ পর মি সেখানে পৌঁছে গেল আর হেডমাস্টারের আঘাতগুলো ঠিক করতে লাগলো। হেডমাস্টার উঠলেন আর নিজের শক্তি দিয়ে দানবী প্রাণীদের ধ্বংস করে দিলেন। অন্যদিকে গুহার ভেতরে ডকচু এবং রিও তখনও ডিমন কিং এর সাথে লড়াই করছিল। ডিমন কিং বলল, তোমরা দুজন সত্যি শক্তিশালী, এখন আমি তোমাদের আসল শক্তি দেখাবো। এরপর সে নিজের শক্তি দিয়ে পুরো জায়গাটাকে তছনছ করে দিল আর বলল, এখন এটা আমার পৃথিবী, এখন এখানে আমার নিয়ম চলবে। এরপর সে নিজের শক্তি দিয়ে ডকচু এবং রিওকে দূরে ছুঁড়ে ফেলে দিল আর বলল, এখন আরামে থাকো, তোমরা আমার কালো পৃথিবীতে আছো, এখানে আমি নিজের নিয়ম তৈরি করি। আর প্রথম নিয়ম হলো, আমার শক্তি যা কখনো শেষ হবে না। এর মধ্যে ডকচু দৌড়ে আক্রমণ করার চেষ্টা করলো। রিও তাকে সাহায্য করলো, কিন্তু ডেমন কিং ডকচুর আত্মার শক্তি শোষণ করে নিল। সে বলল, দ্বিতীয় নিয়ম, যত বেশিবার তুমি নিজের আত্মার শক্তি ব্যবহার করবে, আমি তত শক্তিশালী হতে থাকবো আর আমার ফিরে আসার সুযোগ বাড়তে থাকবে। রিও নিজের শক্তি প্রয়োগ করে ডকচুকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ডিমন কিং তার উপর আঘাত করলো। তারপর ডকচু রিওকে ধরে ফেললো আর দেখলো যে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওদিকে ডিমন কিং বলল, তৃতীয় নিয়ম, যে হেরে যাবে তার সব শক্তি আমার মধ্যে মিশে যাবে। এটা শুনে রিও ডকচুকে বলল, তুমি সব সময় আমাকে রক্ষা করেছো, এখন আমার পালা তোমাকে বাঁচানোর, তুমি অবশ্যই লড়বে, আমার তোমার উপর বিশ্বাস আছে। এর সাথে ডকচু নিজের অতীতের কিছু ঘটনা মনে করলো আর তার চোখে পানি চলে এলো। আর তখনই তার শক্তি একটি বিস্ফোরণের সাথে ফেটে পড়ল। সে ডিমন কিংকে জোরে মেরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তাদের লড়াই চলতে থাকলো আর শেষ পর্যন্ত ডকচু আবার তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। ডেমন কিং বলল, তুমি তো সত্যি শক্তিশালী, কিন্তু আমি আগেই বলেছিলাম যত বেশি শক্তি ব্যবহার করবে তত তাড়াতাড়ি আমি তোমার শরীরকে নিয়ন্ত্রণে নেব। এটা শুনে ডকচু নিজের শক্তি ব্যবহার করা বন্ধ করে দিল আর বলল, এখন আমি নিজের শক্তি ব্যবহার করব না। আমি আগে থেকে দুর্বল ছিলাম, কিন্তু আমি কখনো তোমাকে মেনে নেইনি। আমি ভাবতাম যে যদি আমি একাডেমিতে যোগ দিই তাহলে আমি শক্তিশালী হয়ে যাব। যার উপর ডেমন কিং বলল, এখন তুমি বুঝে গেছো যে তুমি আমাকে হারাতে পারবে না, বিশেষ করে তখন যখন তুমি আমার পৃথিবীতে লড়ছো। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে নিজের মধ্যে সামিল করে নেব। তোমার এর উপর গর্ব করা উচিত। এটা শুনে ডকচু বলল, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু তো জীবনের অংশ। আমি রিওকে কথা দিয়েছিলাম যে আমি লড়বো, আমার জীবন চলে গেল। পরের মুহূর্তে ডিমন কিং আবার তার উপর আক্রমণ করলো, কিন্তু ডকচু তার মোকাবেলা করলো। সে ততক্ষণ পর্যন্ত লড়তে থাকলো যতক্ষণ না পর্যন্ত তার একটি হাত কেটে গেল। তাও সে এগিয়ে গেল আর আক্রমণ করতে থাকলো, এমনকি তার দ্বিতীয় হাতও কেটে গেল। এটা দেখে ডিমন কিং তাকে ধরে বলল, তুমি সবচেয়ে জেদি মানুষ যাকে আমি দেখেছি, আমি তোমার সাহসের কদর করি, কিন্তু এই সব বেকার, এই সব সাহস শুধু সেই মেয়েটির জন্য, তাই না? ডকচু উত্তর দিল যে সেই মেয়েটি ছোটবেলায় অনাথ হয়ে গিয়েছিল, কারণ সেই সময় হুয়া ক্ল্যানকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছিল। তারপর সে দেখলো যে সেই জায়গাটি নিজে নিজে ভাঙতে শুরু করেছে। হুয়া ক্ল্যান যদিও ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটি সবসময় আমার সাথে আছে। তখন একটি খুব বড় বিস্ফোরণ হলো আর ড্রাগনের সব শক্তি আকাশে ছড়িয়ে পড়লো। এখন পিওর ক্লোর ক্লেন এবং ইমো মন্দিরের সব লোক সেখান থেকে পালিয়ে গেল। হেডমাস্টার দৌড়াতে দৌড়াতে নিচে এলেন এবং তিনি ডকচু এবং রিওকে নিজের কাছে পেলেন, যেখানে ডকচু নিজের চোখ খুললো আর দেখলো যে রিও তার সামনে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রিও উত্তর দিল, হেডমাস্টার এসেছেন আর তিনি তোমাকে বাঁচিয়েছেন এবং ডেমন কিংকে আবার তোমার ভিতরে সিল করে দিয়েছেন। এখন একাডেমি তোমাকে সাহায্য করবে। মাস্টার নিচে তোমার জন্য প্রথম পরীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তারপর সে হেডমাস্টার এসে দেখা করার জন্য গেল, যেখানে সে হেডমাস্টারকে বলল, আমি এখানে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। হেডমাস্টার বললেন, আরে পাগল হয়ে গেছো নাকি? বরং আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত, তোমার কারণে আমরা ডিমন কিংকে সিল করতে পেরেছি আর সেই সাথে ডকচুকে বাঁচিয়েও নিয়েছি। আর এখানে প্রথম সিজন শেষ হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।